ঘটনাটা আত্মহত্যা কিংবা দুর্ঘটনা দুটোর একটা মনে হওয়া উচিত ছিল, কিন্তু কোনোটাই নয়। পরিষ্কার খুন। খুনের পর অকুস্থলে সবার আগে হাজির হওয়ার সুযোগ খুব কম ডিটেকটিভ পায়, কিন্তু এক্ষেত্রে ঈশ্বর করুণাময়। আমি প্রথমে এসে উপস্থিত হয়েছি। সিআইটি রোডের একটা শরিকি সংঘর্ষ মেটাতে আমি আমার সঙ্গী সার্জেন্ট সুরেশ নন্দা জিপ ছুটিয়ে যাচ্ছিলাম। ফুলবাগানে মোড় ঘুরতে একটা বাচ্চা ছেলে ব্লু স্টার হোটেলের পেছনের গলিটা থেকে বেরিয়ে এলো। চিৎকার করে বলতে লাগলো, গলিতে একটা লোক মরে পড়ে আছে। ছেলেটা ছুটে চলে গেল। নন্দা গাড়ি ঘুরিয়ে গলিটায় ঢুকলো। 6টা বেজে এখন কয়েক মিনিট। জুনের ভ্যাবসা গরম। তারই মধ্যে আমরা দাঁড়িয়ে দেখছি দামি পোশাক পরিচ্ছদ পরে এক যুবকের মৃতদেহ রাস্তায় অসহায়ভাবে পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগেই সে হোটেলের অত্যন্ত 3 কি 4 তলার জানালা দিয়ে পড়েছে। ওপরে তাকিয়ে মেপে নিলাম, হোটেলটা 6 তলা। ফর্সা দেহটা হাত পা ছিটিয়ে চিট হয়ে পড়ে আছে। এত ওপর থেকে পিচের রাস্তায় এসে পড়লে যে পরিমাণ রক্তপাত হওয়ার কথা তা হয়নি। যুবকের দু চোখের মাঝে নাকের ওপরটা কাছলে হয়ে ফুলে আছে এবং মুখের বাঁ দিকে বাঁ হাতে বা কবজিতে কেমন গোলাপি আভা। পুলিশের ডাক্তার মৃতদেহ পরীক্ষা না করা পর্যন্ত হয়তো আমাদের ছোঁয়া উচিত নয়, কিন্তু প্রয়োজন ও কৌতূহল বেশিরভাগ সময়ই জিতে যায়। সুতরাং আঙুলের ডগা মৃতদেহের চোয়াল থেকে আস্তে ঠেলা মারলাম। মাথাটা খুব সহজেই একপাশে ঘুরে গেল। রাইগর মর্টিজ শুরু হয়নি এখনো? না। সুরেশ প্রশ্ন করে। না, আমি বলি। লোকটার পকেট থেকে মানিব্যাগটা বের করে খুললাম। 453 টাকা, কয়েকটা সংখ্যা ও ঠিকানা লেখা চিরকুট, আর 7টা একই রকম আইভরি কার্ড। কার্ডগুলো সম্ভবত মৃত ব্যক্তির। তাতে লেখা বিশ্বনাথ শিবালকর, এজেন্ট, 17, এলজিন রোড, কলকাতা। নাম ঠিকানা সুরেশকে পড়ে শোনালাম। ব্যাগটা আবার ফিরিয়ে রাখলাম পকেটে। উঠে দাঁড়ালাম। ডাক্তারি পরীক্ষা হয়ে গেলে আরও খুঁটিয়ে সব কিছু পরীক্ষা করে দেখব। বডির বাঁ দিকটায় পোস্টমর্টেম লিভিডিটি দেখা যাচ্ছে। সুরেশ সেদিকে আঙ্গুল দেখিয়ে বলল, অতটা লালচে হতে অন্তত ঘন্টাখানেক সময় লেগেছে। কি বলেন? হ্যাঁ, তা লাগবে। মেঝের কাছাকাছি মৃতদেহের যে অংশ থাকে সেখানে রক্ত জমে গিয়েই পোস্টমর্টেম লিভিডিটি হয়। অর্থাৎ কেউ বিশ্বনাথ লিভালকরকে ওপরের জানালা দিয়ে ফেলে দেবার আগে সে পা কাত হয়ে অত্যন্ত ঘণ্টাখানেক পড়েছিল। মরার আগে কষে মাল টেনেছে, গন্ধ পাচ্ছি। একটু অবাক হয়ে সুরেশ বলল। অল্পতে অবাক হওয়া সুরেশের স্বভাব। ওর চেহারা ছিপছিপে লম্বা, বয়স কম, কথাবার্তা নরম, আর লোক ঠকানো মোলায়েম আচার ব্যবহার। ফলে এমনিতেও বোঝা মুশকিল ও দরকার পড়লে বেশ শক্ত হতে পারে। এছাড়া সুরেশ খিদিরপুরে বালসারার ক্লাবে নিয়মিত মার্শাল আর্টের চর্চা করে। খালি হাতের লড়াই আমাদের ডিপার্টমেন্টে ওর চুরি নেই, এবং ভয় নামক অনুভূতি ওর ইন্দ্রিয়ের আওতার বাহিরে। দু চোখের মাঝে যে আঘাত পেয়েছে তাতে মনে হয় শেষ হয়ে গেছে। প্রশ্নের রেশ টেনে কথাটা শেষ করলো সুরেশ। হতে পারে খুনি হয়তো ভেবেছে ওপর থেকে রাস্তায় মুখ থুবড়ে পড়লে এই আঘাতের আর চিহ্ন পাওয়া যাবে না, কিন্তু খুনির দুর্ভাগ্য। সুরেশ আমার কথা শুনে হাসলো, বলল, তা এখন কি করবেন? ডাক্তার অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত তুমি এখানে থাকো। আমি হোটেল থেকে হেডকোয়ার্টারে ফোন করছি, তারপর সবাইকে একটু নাড়াচাড়া দিয়ে দেখি। গলি থেকে বেরিয়ে পথ ঘুরে ব্লু স্টারের সদর দরজায় গিয়ে দাঁড়ালাম। বিশাল কাচের দরজা, পাঠান পুস্তক শোভিত। দরজা পেরোলেই এয়ার কন্ডিশন রিসেপশন অনিবার্য ভাবেই উগ্র আধুনিকতা খচিত। সোজা গিয়ে রিসেপশন কাউন্টারের সামনে দাঁড়ালাম। পকেট থেকে আইডিটা বের করে সুন্দরীকে দেখালাম।
তারপর ফোন তুলে হেডকোয়ার্টারে ডায়াল করলাম। ওসি অজিত বোসকে খুনের ঘটনাটা জানিয়ে এই কেসে ফুল টাইম ডিউটি চাইলাম। উনি ডিসি ডিডিকে জানিয়ে দেবেন বলে অনুমতি দিলেন এবং বললেন শিগগিরই অ্যাম্বুলেন্স ও ফরেন্সিক ডিপার্টমেন্টের 2 জন লোক পাঠাচ্ছেন। ব্লু স্টার হোটেলের স্টারের সংখ্যা 5 না হলেও 3-এর কম নয়। লবিটা প্রয়োজনের তুলনায় ছোট এবং এলিভেটরটা সম্ভবত খোদ অতীত সাহেবের হাতে তৈরি। রিসিপশনিস্টের কাছে ম্যানেজারের খোঁজ করলাম। উত্তর পেতে দেরি হচ্ছে দেখে কাউন্টারে খটখট করে দোয়ার শব্দ করলাম। কাউন্টারের পেছনের দরজা খুলে মধ্যবয়স্ক বেটে টাক মাথা এবং বেশ স্বাস্থ্যবান জৈনিক ভদ্রলোক বেরিয়ে এলেন। বেশবাস পরিপাটি, হাসি মুখে নকল দাঁতের বিজ্ঞাপন। বলুন সার্জেন্ট, আপনাকে কি সাহায্য করতে পারি? তার গলার স্বর আমার অনুমানের চেয়েও বরাট গম্ভীর। সার্জেন্ট নয়, ইন্সপেক্টর বরাট। আইডেন্টি কার্ডটা ওর চোখের সামনে একবার না চালাম। বললাম বিশ্বনাথ শিবালকর আপনার বোর্ডার। ডেস্কে রাখা হোলা খাতার দিকে আর চোখে একবার তাকালাম। তাকালেন তিনি। বললেন হ্যাঁ, আজই সকালে এসে উঠেছেন। সঙ্গে কেউ ছিল? পকেট থেকে নোট বই ও বলপেন বের করে নিলাম। আপনার নামটা বলুন। অ্যাডভানি, প্রতাপ অ্যাডভানি। শিবালকরের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না। কিন্তু কেন বলুন তো, কী হয়েছে? হোটেলের পেছনের গলিতে শিবালকর শুয়ে আছে, মারা গেছে। কেউ ওকে বোধ হয় 4তলা জানালা দিয়ে ফেলে দিয়েছে। চমকে উঠলেন প্রতাপ অ্যাডভানি। আত্মহত্যা নয় তো? তার কথার কোনো জবাব না দিয়ে জিজ্ঞেস করলাম, শিবালকরকে আপনি চিনতেন? না। কিন্তু আমি ধীরে ধীরে মাথা নাড়লেন অ্যাডভানি। আমার হোটেলে এসব কাণ্ড কখনো হয়নি, কারণ বিশ্বনাথ শিবালকর কখনো আসেনি। কথা কেড়ে নিয়ে বললাম, কাউন্টারে আপনি সবসময় থাকেন না? না, দরকার হলে আসি আর কি। শিবালকর কোন ঘরে ছিল? 1 মিনিট। আর চোখের নজর আবার ছুটে গেল খাতার দিকে। 209, তার মানে 3তলা। 3তলার জানলা দিয়ে নিচে পড়েছে শিবালকর। খাতায় ওর নাম ঠিকানা লেখা আছে। হ্যাঁ, সেটাই হোটেলের নিয়ম। 17 এলকিন রোড, ক্যালকাটা 20। শিবালকর কটার সময় আপনার হোটেলে এসে ওঠে? 10:30 নাগাদ। নোটবই পকেটে রাখলাম। ওর ঘরের চাবিটা আমাকে দিন মিস্টার অ্যাডভানি, আর কাউন্টারেই থাকুন। অন্যান্য পুলিশ অফিসাররা এক্ষুনি এসে পড়বেন। মাথা নেড়ে সম্মতি জানালেন অ্যাডভানি। নিশ্চয়ই, আমি আছি। একটা বড় চাবির গোছা থেকে একটা চাবি বের করে আমার হাতে দিলেন তিনি। কোনো রকম দরকার হলেই বলবেন ইন্সপেক্টর। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। সো কাইন্ড অফ ইউ। হাসলাম। তারপর পা বাড়ালাম এলিভেটরের দিকে। এলিভেটরের কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। প্রাগৈতিহাসিক এলিভেটরকে আমার ভীষণ ভয়। সুতরাং অতীত সাহেবকে এলিভেটরের আবিষ্কারের জন্য মনে মনে নমস্কার জানিয়ে সিঁড়ি বেয়ে 3তলায় উঠতে শুরু করলাম। বাইরের জাঁকজমকের তুলনায় হোটেলের ঘরগুলো সর্বহারা। এর চেয়ে ছোট ঘর অনেক দেখেছি, তবে উষ্ণতা ও অস্বস্তিতে 200 নম্বর আমার স্মৃতিতে হার মানালো। ঘরে পাখা ও প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্রই যে যথেষ্ট পুরনো, তাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেই বোঝা যায়। ঘরে ধপস্তির কোনো চিহ্ন নেই, তবে কেউ একজন যে বিশ্বনাথ শিবালকরের সঙ্গে দেখা করতে এসেছিল তার চিহ্ন পাওয়া যায়। ঘরের একপাশে রাখা টেবিলে হুইস্কির বোতল, থামস আপ এবং 2টো গ্যালাস। একটা গ্যালাসের কানায় হালকা গোলাপি লিপস্টিকের ছাপ। এছাড়া একটা অদ্ভুত সেন্টের গন্ধ গোটা ঘর থেকে আচ্ছন্ন করে রেখেছে। বিছানার নিচে ধুলো ছাড়া কিছু পেলাম না। আলমারিতে 2টো হ্যাঙ্গার এবং একটা মাকড়সার জাল চোখে পড়ল। বাথরুমেও কিছু নেই। ড্রেসিং টেবিলের পাশে একটা ভিআইপি
অ্যাটাচি কেস পেলাম, সেটা সাবধানে বিছানায় রেখে খুললাম। আমি চাই না কোনো হাতের ছাপ আমার অসাবধানতার জন্য নষ্ট হোক। অ্যাটাচিতে ডায়েরি, কাগজপত্র, কিছু টাকা ও একটা পেপার ব্যাগ ছাড়া একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম। শ্যাময় লেদারের সুন্দর একটা পাউচ, মুখটা চেন টেনে বন্ধ করা, ওপরে সোনালি মনোগ্রাম বিএস। পাউচটা খুললাম, ভেতরে কিছু নেই। না, কিছু নেই বললে ভুল হবে, শুধু কয়েক টুকরো টিস্যু ও তুলো পেলাম। একটু চিন্তিত হবেই পাউচটা অ্যাটাচি কেসে ঢুকিয়ে রাখলাম। আর তখনই আমার নজরে পড়ল ছোট্ট লেন্সটা। এই ধরনের লেন্স সাধারণত জহুরিয়া ব্যবহার করে থাকে, সুতরাং শ্যামজ পাউচ, টিস্যু পেপার, তুলো এবং লেন্স যোগ করে যে উত্তরটা পাওয়া যায় তাহলে বিশ্বনাথ শিবলকর দামি পাথরের লেনদেন করত। সেই কারণেই ওর কার্ডে এজেন্ট শব্দটা লেখা আছে। সব জিনিস অ্যাটাচি কেসে আবার গুছিয়ে ওটা আগের জায়গায় রেখে দিলাম। তারপর বিছানাটা তছনছ করে দেখতে শুরু করলাম। তখনই দুবালিশের ফাঁকে লিপস্টিকটা খুঁজে পেলাম। লিপস্টিকটা জাত এবং চরিত্র অসাধারণ। সস্তার জিনিসও অনেক সময় ভীষণ দামি দেখায়, এটা তা নয়, একেবারে খাঁটি সোনার তৈরি, চারপাশে আলপনার কাজ করা এবং ঢাকনার উপর সুন্দর মনোগ্রাম এলসি লেখা। আজকের দিনটা বোধ হয় মনোগ্রামের দিন। এ ধরনের লিপস্টিক মেয়েরা নিজেদের জন্য কেনে না, কেউ উপহার দিলে নেয়। তাছাড়া জিনিসটা এত দামি এবং কারুকার্য খচিত যে স্বর্ণকারের গোপন চিহ্ন খোদাই করা থাকলেও থাকতে পারে। সেই গোপন চিহ্ন থেকে আমরা সহজেই এর স্বর্ণকার এবং মালকিনকে খুঁজে বের করতে পারবো। গিফটের বাস্কেট, নিজের রুমাল ও শিবলকরের লেন্সের সাহায্য নিয়ে চিহ্নটা খুঁজে পেলাম। ওটা ঢাকনার ভেতর দিকে ছিল। দুটো ছোট বৃত্ত পরস্পরকে ছেদ করে রয়েছে এবং তাদের একটার মধ্যে ছোট্ট করে ইংরেজি এই অক্ষরটা খোদাই করা। লিপস্টিকটা ড্রেসিং টেবিলে রেখে বিছানা সার্চ করে শেষ করলাম। চাদরটা আবার ঠিকমতো ঢেকে দিচ্ছি। দরজায় কেউ নক করলো। তারপরে ঘরে ঢুকলো দুজন ফরেন্সিক্স এক্সপার্ট ও একজন ফটোগ্রাফার। প্রথম দুজনের একজনকে প্রশ্ন করলাম, গলির কাজ শেষ? ওখানে কিছুই নেই, শুধু ফটো তোলা ছাড়া। বিশ্বাস সেসব তুলেছে। ফটোগ্রাফার বিশ্বাস গলির দিকে জানালার কাছে এগিয়ে গেল। জানালা দিয়ে গলির কয়েকটা ফটো বরং তুলে নেই। ডক্টর আসেনি, আমি জিজ্ঞেস করলাম। দ্বিতীয়জন উত্তর দিল, এইমাত্র এসেছেন ডক্টর হুসেন। ঠিক আছে, আপনার এবার হাত লাগান, আমার কাজ শেষ। শুধু যাওয়ার আগে নিচে আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। 200 নম্বর ঘর ছেড়ে বেরিয়ে এলাম। নিচে নামার আগে 209-এর দুপাশের ঘরের দরজায় টোকা মারলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। লবিতে এসে অ্যাডভানিতে কাউন্টারে পেলাম না, কিন্তু কাউন্টারের পেছনের দরজাটা সামান্য খোলা। সুতরাং রিসিপশনিস্টকে হতভম্ব করে কাউন্টারের পেছনে গেলাম। দরজা ঠেলে শটান ঢুকে গেলাম অ্যাডভানির ঘরে। শিবলকরের ঘরের সঙ্গে এই ঘরের খুব একটা তফাৎ নেই। অতিরিক্তের মধ্যে একটা টিভি সেট এবং জানালায় গ্রিল বসানো। অ্যাডভানি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন যন্ত্রণায়। তার চোখ কুঁচকে গেছে। কি হলো মিস্টার অ্যাডভানি? আমি প্রশ্ন করলাম। তিনি আমার দিকে হালকাভাবে হাসতে চেষ্টা করলেন, বললেন, আলসার। তার উপর সুইসাইডের ব্যাপারটায় বেশ আপসেট হয়ে পড়েছি। বুঝতাম না শিবলকরের মৃত্যুকে আর আত্মহত্যার লেভেল লাগানোর এত বেগ কেন? সে কি নিজের হোটেলকে বদনামের হাত থেকে বাঁচানোর জন্য? অতি কষ্টে বিছানায় উঠে বসলেন অ্যাডভানি। কিছু বলবেন ইন্সপেক্টর? যদি আপনার কষ্ট না হয় তাহলে কাজ ছাকালেন তিনি। প্রয়োজন যখন তখন উপায় কি বলুন, কি জানতে চান? শিবলকরের ঘরে কোনো বেয়ারার ডিউটি ছিল আব্দুলের। কেন? ওকে পেলেন না? খোঁজ করিনি। নিস্পৃহ স্বরে উত্তর দিলাম। শিবলকর যখন আসে
তখন আব্দুল কি ওকে ওপরে পৌঁছে দিয়েছিল? না, আব্দুল তখন কাছাকাছি ছিল না। মিস্টার শিবলকর চাবি নিয়েই নিজেই ওপরে গিয়েছিলেন। শিবলকরের ঘরে একটা মেয়ে এসেছিল, তার প্রমাণ আমি পেয়েছি। কোনো মেয়েকে আপনি সিঁড়ি দিয়ে উঠতে দেখেছেন? একটা মেয়েকে দেখেছি, খুব সুন্দর দেখতে, সোজা লিফটে গিয়ে উঠছিল। তাকে চেনেন? না, তবে মেয়েটা একেবারে বিউটি কুইন, কাঁধ পর্যন্ত চুল, চোখে টিন্টেড গ্লাসের চশমা, পরনে সোনা রং সাউথ ইন্ডিয়া সিল্ক, দাম কম করেও 3,000 টাকা হবে। তখন কটা বাজে? এই 4টে হবে, কিংবা 4:15 হবে। এছাড়া আর কোনো মেয়েকে দেখেননি? না। মিস্টার বরাট, একটু কষ্ট করবেন? আমি তো উঠতে পারছি না। কাউন্টারের ভেতরের তাকে একটা পিচবোর্ডের বাক্স আছে। কয়েকদিন আগে একটা জেলোসিল ট্যাবলেটের পাতা ওখানে রেখেছিলাম, দেখুন তো আছে কি না। থাকলে আমাকে দুটো এনে দিন। ট্যাবলেট দুটো খেলে পেটের যন্ত্রণা হয়তো একটু কমবে। কাউন্টারে গেলাম, বাক্স ঘাটাঘাটি করে ট্যাবলেটের পাতাটা খুঁজে পেলাম। দুটো ট্যাবলেট ছিঁড়ে এনে অ্যাডভানিকে দিলাম। থ্যাংক ইউ। ভগবান না করুক কখনো যেন আপনার আলসার না হয়। আর একটা কথা, তারপরই আপনার ছুটি। হোটেলে টেলিফোন এলে কে ধরে? রিসিপশনিস্ট? না না, আমি না থাকলে সুজি ধরে। সুজি গোমেজ। ইশারায় কাউন্টারের দিকে দেখালেন অ্যাডভানি। শিবলকরের কোনো ফোন এসেছিল? হ। কি হলো? একদম ভুলে গেছি, ওর একটা ফোন এসেছিল। যে ফোন করেছিল তার কথা শুনে মনে হয়েছে মিস্টার শিবলকরের উপর বেশ রেগে আছে। তার ধমকের উত্তরে শিবলকর খালি বলেছিলেন, শুধু শুধু রাগ করছো কেন প্যাটেল? আগে আমাকে বলতে দাও। আহা, শোনোই না। এইরকম সব কথা। এসব ধমক ছাড়া লোকটার কি বলেছে? কিচ্ছু না। তারপর হঠাৎই মিস্টার শিবলকর ফোন নামিয়ে রাখেন। প্যাটেলার ফোন করেছিল? না। ও ফোন করেছিল কখন? সময়টা ঠিক খেয়াল নেই, তবে 4টার এদিক ওদিক হবে। হঠাৎই তিনি যন্ত্রণায় মুখ বিকৃত করে বিছানায় এলিয়ে বললেন, আপন মনে বললেন, ও, আপনার শত্রুরা যেন আলসার না হয়। নোট বইতে আরও কয়েকটা কথা টুকে নিয়ে প্রতাপ অ্যাডভানিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালাম। তারপর হোটেলের লাগোয়া পথ ঘুরে ফিরে এলাম পেছনের গলিতে। পুলিশ ডক্টর ও সুরেশ নন্দন কাজ কদ্দূর এগুলো কে জানে। ঘটনাস্থলে এখন আরও দুটো পুলিশের গাড়ি ও একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে, সেই সঙ্গে অনিবার্যভাবে শতখানেক দর্শক। আমাকে দেখে সুরজ কাছে এগিয়ে এলো। আমি ততক্ষণে ভিড় ঠেলে ভেতরে ঢুকেছি। ডক্টর হুসেন খুনের সময়টা মোটামুটি ঠিক করেছেন। স্যার বলছেন 4টে থেকে 5টার মধ্যে। দ্যাটস রাইট। মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসেছিলেন ডক্টর হোসেন। আমাদের দিকে চোখ তুলে বললেন, 4টে থেকে 5টা, আগে নয়, পরে নয়। দু চোখের মাঝে ওই চোটটা কিসের ডক্টর? নন্দা প্রশ্ন করল। ওতেই কি ভদ্রলোক মারা গেছে? হতে পারে, তবে অটোপসি না করা পর্যন্ত শিওর হয়ে বলা যাবে না। ওটা দাঁড়িয়ে তিনি অ্যাম্বুলেন্সের দিকে এক পলক তাকালেন। আমার কাজ শেষ মিস্টার ভরাত। যদি গাড়ি ছেড়ে দেন তাহলে আমি বডি নিয়ে যেতে পারি। শিবলকরের পকেট থেকে সব কিছু বের করে নিয়েছে সুরেশ। আমি প্রশ্ন করলাম। হ্যাঁ। প্যান্টে উঁচু করে থাকা পাশ পকেটে চাপড়ে বলল সুরেশ, তবে তাতে কাজের কিছু নেই, শুধু ওই কার্ড আর টাকা। বডি রিলিজ অর্ডার ডক্টর হোসেনের হাতে দিয়ে আমি আর নন্দা শির ঠেলে বাহিরে এলাম। উঠে বসলাম জিপে। ও শিবলকর তাহলে হিরে জহরতের দালালি করত। আমার কাছ থেকে হোটেল ঘর অনুসন্ধানের ইতিহাস ও অ্যাডভানির জবানবন্দি শোনার পর নন্দা বলল, কিন্তু কয়েকশো লোক হয়তো আজ সারাদিন এই হোটেলে যাতায়াত করেছে, আর আমরা খবর পেলাম
শুধু সোনালি সিল্কের শাড়ি পরা ওই মেয়েটার। এ দুর্ভাগ্য কি সৌভাগ্য, ঈশ্বরই ভালো জানেন। বেয়ারাকে জিজ্ঞেস করলে হয়তো আরও অনেকের খোঁজ পাওয়া যাবে। ইঞ্জিন চালু করে জিপটা গলি থেকে প্যাক করতে শুরু করলাম। আমি শিবলকরের কার্ডের ঠিকানায় যাচ্ছি। সুরেশ, তুমি? জানি, হাসলো সুরেশ নন্দা। আমি গিয়ে ওর 4 তলার হোটেল ঘর পাহারা দেব, আর যত রকম কায়দায় সম্ভব পুলিশি তদন্ত চালাবো। সুরেশকে আমি ভীষণ স্নেহ করি এবং অনাবশ্যক প্রশ্রয় দিই, তাই সান্ত্বনা দিতে বললাম, কাউকে তো এ কাজ করতেই হবে, তুমি ছাড়া আর কাকে ভরসা করবো।